সুস্থ আছেন এবং আপনারা সকলে ভালো তলে আছেন। বরাবর মতন আপনাদের সামনেই নতুন আরও কিছু ঘটনা নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকে আপনাদের সাথে 4 থেকে 5টা ঘটনা শেয়ার করব সংগ্রহ করা। আর আপনাদের সাথে সংগ্রহ করার উৎসাহতা পাই কোথায় থেকে জানেন? আপনারা যখন আমাদেরকে কমেন্টে ভালো ভালো কিছু কমেন্ট করেন, বলেন এভাবে। আর যদি আমি জানি যে আমার ঘটনার বলার ভঙ্গি এতটা ভালো না, তারপরও আপনাদের কাছে আস্তে আস্তে গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছি, তারপরও আমরা হাল ছাড়িনি। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য ঘটনা কালেক্ট করে নিয়ে আসছি। আর আপনাদের যদি আজকের ঘটনাগুলি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর আমার বিষয়ে কিছু আপনারা মতামত জানাবেন, কিভাবে ঘটনা বললে ভালো হয়, কিভাবে আপনাদের সাথে উপস্থাপন করলে ভালো হয়। তো বেশি কথা বলছি, আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আশা করি আজকে আপনাদের ঘটনাগুলি একটু হলো ভয়ের রাজ্যে নিয়ে যাবে। তো যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। এই গল্পটি শুনেছিলাম আমাদের পাশের গ্রামের এক বৃদ্ধ লোকের মুখে। চুপচাপ স্বভাবের মানুষ, বেশি কথা বলে না। কিন্তু সেদিন তাকে আমি খুবই একটা চা খাওয়ালাম। তারপরে আমি তাকে সবসময় দাদু বলে ডাকতাম। তারপর আমি বললাম, দাদু তোমার কাছে কোনো ঘটনা আছে কি না, আমাকে বলো তো। আমার খুব এই সন্ধ্যাবেলায় গল্প শুনতে খুবই ভালো লাগে। তোমার থেকে তো কোনো মানুষই ঘটনা শুনতে পারে না বা গল্প শুনতে পারে না, তাহলে তুমি একটা গল্প বলো না। তোমার জীবনে কি এরকম ঘটনা ঘটেনি যে গা শিউরে ওঠা ভৌতিক গল্প? অনেকের জীবনে তো ঘটে, তো তোমার জীবনে ঘটেনি? তখন দাদু বলতে লাগলেন, ঘটনাটা বহু বছর আগে শীতকাল সন্ধ্যায়, তখন কেবলই নামছে চারিদিকে দোয়াটে আবহাওয়া। আর গ্রামের পশ্চিম প্রান্তে পুরনো বাঁশঝাড়ের মাথা তুলছে ঠান্ডা বাতাসে। বৃদ্ধ তখন তরুণ ছিলেন, প্রতিদিন গ্রামের পাশে বাজারে কাজ করতেন। সেদিন বাজার থেকে একটু দেরি করে ফিরছিলেন। পথ ছিল বাঁশঝাড়ের পাশ দিয়ে, আর সেই বাঁশঝাড়ের গা ঘেঁষে একটা পুরনো শ্মশান ঘাটও ছিল, যেটাতে এখন আর দাহ কার্য করা হয় না। কেবল এক পাশে পাথরের ছড়ানো কেবল কিছু, আবার সাইডে কিছু কবর আছে, আরও আছে আবর্জনা গাছপালা। তখন দাদু হাতের লণ্ঠন তখন জ্বলছিল, কিন্তু বাঁশঝাড়ের কাছে যেতেই হঠাৎ বাতাস থেমে গেল। আর পিছনে থেকে কেমন যেন একটা হু হু আওয়াজ আসতে লাগলো, যেন কারোর ভারী নিঃশ্বাস ফেলার শব্দ। লণ্ঠনের আলো কাঁপছিল, একবার জ্বলছে একবার নিভে যাচ্ছে। মানে লণ্ঠনটা মনে হচ্ছে নিভে যাবে, এই বুঝি আবার জ্বলে উঠল। এভাবে করতে করতে তিনি একটু গলা কোঁকড়িয়ে এরকম বলে হাঁটা শুরু করেছিলেন। হাঁটিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন, কিন্তু ঠিক বাঁশঝাড়ের মাঝ বরাবর পৌঁছাতেই দেখেন সামনে গাছের নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো কিন্তু কিছুটা বেশি লম্বা, মাথা নিচু করে একেবারে নিঃশব্দে বসে রয়েছে। দেখলে বোঝা যাবে না যে এটা একটা মানুষ নাকি গাছ না যন্ত্র। তিনি ভেবেছিলেন হয়তো কেউ দেরি করে ফিরছে তার মতো। তাই তিনি বললেন, ওই কেডা রে, ওই কেডা এখানে বসে রইছ? গেলাই আইতে পারো, হাতে লণ্ঠন আছে, একসাথে চললে কোনো ভয় পাবে না। কে, রহিম চাচা নাকি? কোনো উত্তর নাই, কিন্তু ছায়াটা ধীরে ধীরে বাঁশের ভিতর ঢুকে গেল, একদম গাছালির মাঝে কোনো শব্দ ছাড়াই। তিনি দৌড় দেননি, তিনি তখনও ভয় পাননি, কারণ তিনি খুবই সাহসী ছিলেন। বরং কিছুটা দাঁড়িয়েছিলেন। এক মুহূর্তের জন্য হাওয়া বন্ধ, শব্দ বন্ধ, শুধু একটা ঘুরের মধ্যে যেন দাদু পড়ে গিয়েছিলেন। মনে হচ্ছিল তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন, বাড়িতে যাবেন, বাড়ি কোথায় কিছুই মনে করতে পারছেন না। শুধু ভাবছেন লোকটা তো এখানেই ছিল, তাহলে হঠাৎ করে উধাও হলো কিভাবে? তখনই তিনি হঠাৎ করে তার সেন্স ফিরে আসে। তিনি দৌড় দেন বাড়ির উদ্দেশ্যে, বরং থমকে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, কিন্তু আর
তিনি সহ্য করতে পারছেন না আচমকা পিছনে বাঁশ কেটে পড়ার মতো আওয়াজ। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফেরেন। সেদিন রাতে ঘুম হয়নি। পরের দিন পুরনো এক তান্ত্রিককে ডেকে এনে সেই জায়গায় পুজো করানো হয়েছিল। তান্ত্রিক বলেছিলেন এটা কোনো সাধারণ বিষয় নয়, এখানে একটা অনেক পুরনো জিন থাকে। আপনারা হয়তো রাতের বেলা আসতে তাকে ডিস্টার্ব করেছেন, হয়তো আপনারা সেদিন বেঁচে গিয়েছিলেন। এরপর থেকে কখনো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিক দিয়ে যাবেন আর বিশেষ করে সন্ধ্যার পরে এদিক দিয়ে না যাওয়াটাই উত্তম। আপনারা এই জায়গাটা পরিত্যক্তভাবে রাখতে পারেন। আর যদি কখনো তার পাল্লায় পড়ে যান তাহলে বাঁচাটা অসম্ভব, কারণ তিনি পুরানো একটা জিন এবং খুবই শক্তিশালী। আশা করি আপনারা আমার কথা শুনবেন। এই ছিল ঘটনা। আজও নাকি সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে সন্ধ্যার পর কেউ আর যায় না। গাছগুলো অন্যরকম ছাই ছাই শব্দ করে, মানে দেখলে মনে হয় একটা কালো জমাট বাঁধা অন্ধকার সেই বাঁশঝাড়ের নিচে। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। এই ঘটনাটি শুনেছিলাম এক সন্ধ্যাবেলায় আমাদের গ্রামে আসা এক ঘুরে বেড়ানো ফেরিওয়ালার মুখে। চা খেতে খেতে সে বলেছিল, আমি পারে রাস্তায় মানে নানান জায়গায় ঘুরে বেড়াই, রাত কাটাই, কিন্তু একটা জায়গার কথা আজও বলতে পারিনি। ফেরিওয়ালাটি চা খেতে খেতে বলতে শুরু করলেন। ঘটনাটি আজ থেকে অনেক বছর আগে, আর ঘটনাটি ঘটে রাজবাড়ী জেলার এক প্রত্যন্ত গ্রাম গ্যাসে থাকা পুরনো আম বাগানে। এই বাগানের দিনে কাজ চলে, কিন্তু সন্ধ্যা নামতেই সবাই এলাকা খালি করে দেয়। গ্রামের মানুষ বিশ্বাস করে বটগাছটা কিছু একটা আছে। অনেক মানুষ নাকি এখানে মারা গিয়েছিল রাত্রে এসে। ফেরিওয়ালার বাসায় বলছি, একবার তিনি বল করে রাত হয়ে যাওয়ার পর সে বাগানের পাশে একটা পরিত্যক্ত টিনের ঘরে ঢুকেছিলেন। পাশে ছিল একটা খড়ের কাদা, আর তার এক পাশে বাঁশের বেড়া। রাতে চাঁদের আলো ছিল, তাই গুটগুটি এতটাও অন্ধকার না, ঠিকঠাক মতনই ছিল, মানে দেখা যাচ্ছিল তিনি হালকা ভাত খেয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ছিলেন। কিন্তু রাতে আনুমানিক 2টার দিকে হঠাৎ এক অদ্ভুত শব্দ ঘুম ভেঙে যায়। শু শু করে বাতাসের আওয়াজের মতো শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল ঘরের বাইরে কেউ হাঁটছে, তার সঙ্গে ঘুর ঘুর করে পায়ের আওয়াজ। চুপি চুপি জানালা ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখেন একটা কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটা অস্বাভাবিক রকমের বড় ছিল তখন। গার উঁচু, চোখে লালচে আলো। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো যেটা দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার ঘরের দিকে তাকিয়ে আছে। তার মুখে যেন হালকা হাসির মতো ভঙ্গি। তিনি তখন ভাবলেন হয়তো চোখের ভুল, কিন্তু হঠাৎ করে কুকুরটার সামনের পায়ের ভর দিয়ে ঠিক মানুষের মতো উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ঘরের দিকে এগোতে লাগলো, না দৌড়ে না হেঁটে, বরং এমনভাবে যে ঘেঁষে হাঁটছে, মাথা নিচু করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই ঘরের টিনের দরজার কড়কড় আওয়াজ। কে বা কিছু যেন বাইরে দাঁড়িয়ে নখ টেনে টেনে আঁচড় দিচ্ছে। কিন্তু বাইরে কেউ ছিল না, কিন্তু সেই কুকুরটা ভয়ে চিৎকার করতে পারছিল না। সে ফেরিওয়ালা গলা শুকিয়ে যাচ্ছিল। ঘরে থাকা ছোট্ট করে তিনি আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। তারপর আয়াতুল কুরসি পড়তে পড়তে চোখ বন্ধ করে, কেবল চোখ বন্ধ করে পড়তে লাগলেন বারবার আয়াতুল কুরসি। কিছুক্ষণ পর সব আওয়াজ বন্ধ হয়ে যায়, আর সাহস করে ভোর পর্যন্ত আর চোখ খোলেননি তিনি। যখন প্রথম আলো উঠল, তিনি দেখেন দরজার নিচে 3টি স্পষ্ট আঁচড়ের দাগ, যেন কেউ ধারালো নখ দিয়ে টেনে গিয়েছে।
সেই ঘটনার পর তিনি আর কখনো কোনো বাগানের পাশে রাত কাটান না। বলেন ওটা কুকুর ছিল না, ওটা হয়তো কুকুর রূপী জিন ছিল। এই ছিল আমার দুটি ঘটনা। আশা করি আপনাদের এই দুটি ঘটনা ভালো লেগেছে। অ্যান্ড আমি এখন আরও একটি ঘটনায় চলে যাচ্ছি। আশা করি আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। এই গল্পটা শুনেছিলাম এক বৃদ্ধ চাচার মুখে। গ্রামের এক চা দোকানে বসে তার চোখে তখনও সেই দিনের ভয় আর স্মৃতিময় ছাপ স্পষ্ট বুঝছিলাম। তার কথার ভঙ্গিতেই এতটাই ভয় লেগেছিল আমার, বলে বোঝানো সম্ভব না। তো আমি চলে যাচ্ছি ঘটনায়। তাদের বাড়ির পিছন দিকটা একটা পুরনো কুয়া ছিল। তখন দিনে এই কুয়া থেকে পানি তোলা হতো, রান্না বান্না গোসল সব কিছুতেই কুয়ার পানি একসময় পরিষ্কার থাকলেও ধীরে ধীরে তার রং গাঢ় কালো হতে শুরু করে। একটা ব্যবসা গন্ধ বের হতে শুরু করে, আর আশেপাশের গাছপালাগুলো অকারণেই শুকিয়ে যাচ্ছিল, কিন্তু মারা যাচ্ছে না এমনভাবে যে পরিবেশটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। একদিন দুপুরবেলা তার মা নাকি তাকে বলেছিল, কুয়ার পাড়টা একটু পরিষ্কার করে আর তো। তিনি বালতি আর একটা কাছি নিয়ে বেরিয়ে পড়লেন কুয়ার উদ্দেশ্যে। তখন গরমকাল, আকাশ ফর্সা, রোদে চারিদিকে জলমল করছিল, কিন্তু কুয়ার ধারে যেতেই কেমন যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, গায়ের কাঁটা দিয়ে উঠল। সে তখন বালতি ফেলে কুয়ার পানি তুলতে গেল। তখনই অনুভব করলো যেন নিচ থেকে কেউ বালতি দড়ি টানছে। প্রথমে মনে করছিল ভুল দেখছেন তিনি, কিন্তু এরপর একটা কণ্ঠস্বর একেবারে নিচ থেকে কুয়ার গলার ভিতর থেকে আওয়াজটা বেশ হচ্ছে। কেউ যেন বলছে, এখান থেকে পানি তুলিস না, এখান থেকে পানি তুলিস না, বলছি না এখান থেকে পানি তুলবি না। তখন সে প্রথমে ভয় পায়নি, ভাবছিল মনের ভুল, কিন্তু যখন দড়ি হাতের বাইরে চলে যায় আর কুয়ার গলা দিয়ে এক প্রকার দোয়ার মতো কিছু উঠে আসতে থাকে, তখন তার বুক কেঁপে উঠল। দোয়াটা কালো, কিন্তু আগুনের দোয়ার মতো নয়, আর সেই সঙ্গে আসছিল হিম শীতল বাতাস, এমন যা গরমকালে গায়ে কাঁপুনি দিয়ে ধরাচ্ছিল। সে আর দাঁড়ায়নি, ছুটে চলে গিয়েছিল বাড়ির ভিতরে। সেদিন থেকে নাকি রাতে তার ঘুম ঠিক মতন হয়েছিল না। মাঝরাতে ঘরের মধ্যে উঠে বলতেও, আমি তুলিনি, আমাকে মাফ করে দাও, আমি কোনোদিনও আর এই কুয়া থেকে পানি তুলব না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বাড়ির লোক ডেকে এনেছিল একজন হুজুরকে তদারকি করার জন্য। তিনি শুধু বলেছিলেন, এই কুয়ার আর ব্যবহার করবেন না আপনারা। এখানে মানুষ আসেন কিন্তু আপনাদের ক্ষতি করে না, কারণ তারা খুবই ভালো একটা জিন। আপনারা আশা করি এরপরে থেকে এই কুয়ার কাছে আশেপাশেও আসবেন না, কারণ কি জানেন, এখানে 700 জিন বসবাস করে। আপনারা হয়তো দেখতে পারছেন না, আর আপনাদের তো আসছেন বেশি দিন হয় নাই। আশা করি আপনারা এই জায়গাটা এড়িয়ে চলবেন, কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ হয়ে গেছে। আর যদি ভুলবশত কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জিনেদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনাদের জন্য অমঙ্গল ডেকে আনবে। তো আপনারা এই জায়গায় আর আসবেন না। আশা করি আপনারা এই জায়গাটি এড়িয়ে চলবেন। এই ছিল তান্ত্রিকের মুখে সেই ঘটনা। সেই কুয়াটা আজও নাকি আছে, তবে ডেকে ফেলা হয়েছিল ইট সিমেন্ট দিয়ে। গ্রামের সেই ওই দিকটায় মানে মানুষ আর যায় না। পাশের শুকনো গাছগুলো পাতা নেই, তবুও মনে হয় যেন গাছটি কিছু বলতে চায়। গাছটি শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু মাথার মধ্যে পাতা আছে, মনে হচ্ছে মারা গেছে গাছগুলা। কিন্তু আপনি যদি গাছটির ধরেন, অনুভব করেন গাছটি এখনও মারা যায়নি। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। আশা করি আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করছি একটি নতুন ঘটনা। আর এটা ভয়ঙ্কর এক ঘটনা। আর ঘটনাটি আমার ভাইয়ের সঙ্গে ঘটে। আমি কিন্তু সেই সময় তার পাশে ছিলাম। তো সরাসরি চলে যাচ্ছি ঘটনার প্রায় 10 বছর আগে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার বড় ভাই ক্লাস 9-এ। আমার বাড়ির পিছনে ছিল একটা পুরনো কুয়া। এখন যদিও আমার টিউবওয়েল ব্যবহার করি, তবে একসময় কুয়ার পানি দিয়ে সব কিছু চলতো। কিন্তু এই অদ্ভুতভাবে কুয়াটি পানি আস্তে আস্তে কালচে হতে শুরু করলো, একটা গন্ধ বের হতে শুরু করলো। মানে এমন একটা অবস্থা যা আপনাকে বোঝানো সম্ভব না। একদিন দুপুরবেলা গ্রামের সবাইকে খাওয়ানো শেষে মা আমাকে আর ভাইকে বললেন, যাও তো কুয়ার পাড়টা একটু পরিষ্কার করে দিয়ে আসো। আমরা 2 ভাই গেলাম। আমি কোদাল নিয়ে, ভাই হাতে ছোট্ট একটা বালতি নিয়ে আমরা গেলাম কুয়াটার পাশে দাঁড়াতে কেমন একটা ঠান্ডা বাতাস হাওয়া লাগলো গায়ে। যদিও তখন জ্যৈষ্ঠ মাসের রৌদ্রর কোদাল দিয়ে আমি আগাছা কাটছিলাম। ভাই কুয়ার পাশে দাঁড়িয়ে বালতি ফেলছিল পানি তুলতে। হঠাৎ সে বলল, শুনতো, কেউ কি নিচে যেন কথা বলছে। আমার মনে হলো নিচে থেকে কেউ যেন কথা বলছে। তুই শুনছিস? কুয়ার পাশে দাঁড়াতে কেমন একটা ঠান্ডা বাতাস। আমি ভাবলাম নিচে আবার কে বলবে। সে বলল, কেউ যেন বলছে, তুলিস না, এখান থেকে তুলিস না পানি, আমার ছেলে মেয়েরা খাবে, এখান থেকে আর পানি তুলবি না। আমি হেসে উড়িয়ে দিয়ে ভাবলাম মজা করছেন কিন্তু বড় ভাই। কিন্তু ওর মুখে ভয় দেখে আমি একটু থমকে গেলাম। তখন হঠাৎ বালতির দড়ি টান খেয়ে ছিঁড়ে গেল। মনে হলো কেউ নিচ থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। ভাই এক জটকায় ছাড়িয়ে ফেললো দড়িটা। আর তখনই তিনি কুয়ার ভিতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠতে দেখলেন। কালো ধোঁয়া, যেন আগুনের ছাড়াই কিছু জ্বলছে নিচে, সঙ্গে ঠান্ডা একটা বাতাস। ভাই বলল, চল, এখানে আর থাকা যাবে না। আমার দূরে চলে এলাম বাড়িতে। মা বললেন, তোমরা কি কুয়ার পানি তুলেছিলে এবং পাড়টা কি পরিষ্কার করেছিলে? ভাই কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। সে রাতে ভাই শরীরে অনেক জ্বর হলো, গা গরম, পানি দেখলেই কাঁপে। আর মাঝরাতে চিৎকার করে উঠে বলছে, আমি আর পানি তুলব না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর পানি তুলব না। পরের দিন দাদা হুজুর ডেকে তদারকি করানো হয়। তিনি শুধু একটা কথা বলেন, একটা কুয়া আর ব্যবহার করবেন না, এই কুয়াটা আর ব্যবহার করবেন না, এখানে কিছু অস্বস্তিকর জিন বসবাস করে। আপনাদের যে এই কুয়ার পাশে একটা শেওলা গাছ, এই গাছটা খুবই ভয়ঙ্কর। এই গাছে জিনেরা বসবাস আবাসস্থল বানিয়ে ফেলেছে। আপনারা এই জায়গাটা আর ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন তাহলে আপনাদের সমস্যা হওয়ার অনিবার্য বেশি। আমি কুয়াটা বন্ধ করে দিচ্ছি, আপনারা এই কুয়ার কখনো ব্যবহার করবেন না। যদি বন্ধ করেন আপনাদের নিজ দায়িত্বে ব্যবহার করবেন। যদি কোনো সমস্যায় পড়ে যান, সে সময় কোনো ওঝা বাদ্যা এসে আপনাদেরকে উদ্ধার করতে পারবে না। কারণ এখানে যেই জিনগুলা রয়েছে সেইগুলা হিন্দু জিন এবং খুবই খারাপ জিন। যদি কোনো রকমেই তাদের পরিচালনায় পড়ে যান, তাহলে এখান থেকে বেরোনো খুবই অসম্ভব। এই বলে দাদা হুজুর চলে যান। আজও সেই কুয়া আছে, তবে খুব মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। কেউ আর তার ধারে কাছেও যায় না। কুয়ার পাশে এখনও শুকনো গাছপালা হাড় ঝিরঝিরে ডাকলো। মানে একটা যে পরিবেশ, আপনি যদি দিনের বেলা তো যান কুয়ার পাশে, মনে হবে যেন একটা অন্য জগতে চলে এসেছেন। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আমরা অনেক কষ্ট করে এই ঘটনাগুলো কালেক্ট করি, প্রতিনিয়ত কালেক্ট করি। যদি আপনারা, আমাদের তো একটা মানে কি একটা রেসপেকশন আছে, ঠিক না? আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন বা আমাদেরকে ঘটনা পাঠান, আমি মনে করেন আস্তে আস্তে স্টোরিগুলো আপডেট করতেছি, মানে বলার স্টাইলটা, ধরনটা রাসেল ভাই বলতেছেন। যদিও আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, অবশ্যই আমাদের জিমেলে পাঠাতে পারেন। আর আমার ঘটনাগুলি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর বিশেষ করে নতুন স্টোরি টেলার তো, নতুন গল্প বলার হয়তো আপনাদের অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে চাই, নতুন যে কোনো জিনিস, অনেক জিনিস হাইপ না হলে আস্তে আস্তে হলে অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে, এই আর কি। আপনারা যদি আস্তে আস্তে শোনেন, আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আস্তে আস্তে আমার ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে। আর সেই মতনে আজ বিদায় নিচ্ছি। আপনারা যদি কমেন্ট করতে চান অবশ্যই করতে পারেন। একটাই অনুরোধ, আপনারা ভালো কিছু কমেন্ট করবেন। আর এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো দলে থাকবেন। আল্লাহ হাফেজ।